কার্ডকে মানে আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমি মনে করি দুইটা কার্ড একদম অফিসিয়ালি দিয়ে দেওয়া উচিত আমাদের পক্ষ থেকে। প্রথম কার্ডটা হচ্ছে গণভোটের সাথে প্রতারণা কার্ড, আর দ্বিতীয় কার্ডটা হচ্ছে ৩১ দফার সাথে প্রতারণা কার্ড। আমার কাছে ৩১ দফা আছে, এটা বিএনপির ৩১ দফা। আমি এটাই পড়ছিলাম আজকে আর কি, যে তারা বলছিল এটা দিয়ে তারা সব করছে, ওহি হিসেবে এটাই আছে সামনে। আমি এখানে ১ থেকে ১৫ দফা আমি দেখলাম, এই ১ থেকে ১৫ দফার ১৫টা দফার ১০টা দফাতেই বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে। এগুলো বিএনপি তখন দিয়েছিল, তখন করেছিল যখন বিএনপি সাফারার ছিল। যখন বিএনপি এখন ক্ষমতায় এসেছে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে, তখন বিএনপি আর ক্ষমতার ভারসাম্য চায় না, বরং বিএনপি চায় সকল ক্ষমতা তার হাতেই পুঞ্জীভূত থাকুক। আমি একটা একটা করে যদি শুধু বলি, প্রথম দফায় দেয়া আছে সংবিধান সংস্কার কমিশন গঠন। বিএনপি সংসদে দাঁড়িয়ে বলে সংবিধান সংস্কার করা যায় না, শুধু সংশোধন করা যায়, এবং তারা এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথটা পর্যন্ত গ্রহণ করে নাই। এখানে আপনি ৪ নম্বর দফায় দেখেন রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। এই ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য যেই যে প্রতিষ্ঠানগুলোকে ততটুকু স্বাধীন করা দরকার, স্বায়ত্তশাসন আনা দরকার, একটা প্রতিষ্ঠানকেও এখন পর্যন্ত সংস্কার করার উদ্যোগ সরকার নেয় নাই। যেই যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা প্রয়োজন ছিল, যেখানে আমার দুদক ছিল, পিএসসি ছিল, অডিট কমিশন ছিল, এই প্রত্যেকটা কমিশনকে এখন পর্যন্ত হাওয়া করে দেওয়া হয়েছে। আপনি বলেন দুদকের এখন কাজ হয়েছে? বিগত ৬ মাসে কোনো কাজ হয় না। মানবাধিকার কমিশনের কাজ হয়েছে? কাজ হয় না। গুম কমিশনে হয়েছে? হয় নাই। প্রত্যেকটা জিনিসকে একদম হাওয়ার উপরে রাখা হয়েছে, কোনোটাতে কোনো কাজ হচ্ছে না। আপনি এখানে দেখেন, এখানে ৬ নম্বরে আছে তারা বলছে উচ্চ কক্ষের প্রবর্তন করবে। এই 6 মাসে উচ্চ কক্ষের প্রবর্তন কিংবা সেখানে পিআর এই ধরনের কোনো আলোচনা বিএনপির মুখে ছিল? কোনো কিছু ছিল না। কথা তো বিএনপি আগেও বলেন না, কিন্তু এই যে উচ্চ কক্ষের যে প্রবর্তন, একদিন কোথাও আলোচনা এসেছে এই 6 মাসে? কোনো কিছুতেই ছিল না এই আলোচনা। আপনি দেখেন ৭ নম্বর দেওয়া আছে ৭০ অনুচ্ছেদ সংশোধন করবে। তাহলে আমরা দেখছি রাষ্ট্রপতির এখানে ভোটিং এ তারা শুধুমাত্র তারা স্পষ্ট করে বলেছে যে দলের যে ক্রস করা যাবে না, ফ্লোর ক্রস করা যাবে না। তাহলে এই যে ৭০ অনুচ্ছেদ দিয়ে রেখেছে তারা তাদের ৩১ দফায়, এখানে আরেক প্রতারণা। ৯ নম্বরে দিচ্ছে তারা স্বচ্ছতার জন্য সকল সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পুনর্গঠন করবে। বাংলাদেশের সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলতে টপ যে 5টা প্রতিষ্ঠান বুঝায়, এই প্রত্যেকটা দলীয়করণ করার জন্য বিএনপি ইন্টারনালি সার্চ কমিটি করেছে। দুদকে কাকে চেয়ারম্যান বানানো যায়, কাকে পরিচালক বানানো যায়, কাকে পিএসসি দায়িত্ব দেওয়া যায়, এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জিম্মি করার কাজটা বিএনপি করতেছে। আপনি দেখেন এখানে 10 নম্বরে জুডিশিয়াল কমিশনের কথা বলা হয়েছে। আপনি যাই দেখেন, যে বিএনপি বললো যে তারা স্বাধীন পৃথক সচিবালয় করবে আমার এই আদালতের ক্ষেত্রে, সেইখানে আমরা দেখলাম যে ওই যে অধ্যাদেশটা আইনে পরিণত করার কথা পৃথক সচিবালয়ের আমার বিচার বিভাগে, সেটা তারা বাতিল করে দিল। এরপরে আপনি দেখেন 12 নম্বরে তারা বলছে মিডিয়া কমিশন গঠন করবে। 6 মাসে মিডিয়া কমিশনের কোনো আলাপ নাই, বরং দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগের মতো করে, আমরা এই নামটা বলতে চাই না, তারপরে খুবই খারাপ লাগে যখন দেখি প্রত্যেকটা হাউসে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, সম্পাদক কিভাবে নিজের দলের বসানো যায়, কিভাবে সিইও নামে পদ বানানো যায়, বানিয়ে নিজের দলের মানুষকে বসে হাউসে নিউজ কন্ট্রোল করা যায়, এই চিন্তা আমরা বিএনপির মধ্যে দেখা শুরু করলাম। আপনি আমার এখানে 15 নম্বরে যান, বলতেছে অর্থনৈতিক সংস্কার কমিশন। আমরা দেখতেছি এস আলমকে কিভাবে সংস্কার করে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, প্রাসঙ্গিক করা যায়, সেই ধরনের কার্যক্রম আমরা বিএনপির জায়গা থেকে দেখি। 14 নম্বরে দেখেন মানবের সাথে সবচেয়ে বড় প্রতারণা করবে এবং বাংলাদেশের মানুষ চোখে আঙুল দিয়ে বিএনপিকে এই জিনিসগুলো দেখিয়ে দিবে। এখন আমরা আমাদের জায়গা থেকে আসলে কি চাই? আমি এতক্ষণ যে কথাগুলো শুনলাম সেখান থেকে কয়েকটা পয়েন্ট শুধু অ্যাড করতে চাই। প্রথমটা হচ্ছে বিগত টাইমটাতে এটা ট্রু যে পলিটিক্যাল অনেক এনার্কি ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য ইন্টারিমের সময় এই এনার্কিটা করার জন্য বিএনপির ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল। এখন দেখেন বিএনপি ক্ষমতায়, এগুলো আস্তে আস্তে সব স্টেবল হয়ে গিয়েছে। কিন্তু আপনি হবিগঞ্জের আজকে যে ঘটনাটা দেখলেন, একটা ছেলে সে প্রতিবাদ করতে গিয়েছে। কি প্রতিবাদটা হচ্ছে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস পাচ্ছে না, জ্বালানি পাচ্ছে না ঠিক মতো, এটার জন্য কয়েকজন নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। ওসি আওয়ামী লীগের ওসিদের মতো, পেটুয়া বাহিনীর মতো কিভাবে তাকে কোনো অপরাধ ছাড়া, মামলা ছাড়া, কোনো ধরনের এফআইআর ছাড়া তাকে তুলে নিয়ে টেনে হিস্ট্রি নিয়ে চলে গেল, এবং পরবর্তীতে বলা হলো নিরাপত্তার জন্য। এটা হচ্ছে ওই নিরাপত্তা যেই নিরাপত্তার কারণ দেখে আমাদেরকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। আসল কথা হচ্ছে এটা না, আসল কথা হচ্ছে ওসির কথায় চলে না, এসপির কথায় চলে না। ওইখানকার যে এমপি ক্ষমতাসীন দলের জিকে ঘোষ, সে তার বিরুদ্ধে কাউকে প্রতিবাদ করতে দিবে না, কথা বলতে দিবে না। এটা যদি মিডিয়ায় আসে তার বিরুদ্ধে আবার এই বিভিন্ন ধরনের ন্যারেটিভ আসবে, যে স্টেটমেন্টগুলো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটাকে ধারণ করছে এবং সরকারও সেই পালসটা ধরার চেষ্টা করছে। এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু দুঃখজনক হলেও বেশ কিছু বিষয় যেই কালচারগুলোর বিরুদ্ধে আমাদের সামগ্রিক লড়াই, ইভেন বিএনপিরও আপনি বিগত 15-16 বছরের যদি তাদের সোশ্যাল মিডিয়া, তাদের নেতৃত্বের স্টেটমেন্টগুলো দেখেন, যেই জুলুম, নির্যাতন, এগুলোর বিরুদ্ধে স্টেটমেন্টগুলো ছিল, ওই জায়গাগুলোতে আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন দেখিনি। যেমন আমরা যদি দেখি যে আবার সকল প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করার যে বিষয়টা, সেটা বিএনপির মধ্যে সেই তাড়নাটা আমরা আরো বেশি দেখতে পাচ্ছি, যত দ্রুত দলীয়করণ করা যায়।
আমরা দেখছি এই দলীয়করণে শুধু দলের পরিচয় তো মুখ্যই, দলের পরিচয় ছাড়া তো কাজ হচ্ছেই না। দ্বিতীয় আরেকটা জিনিস আছে সেই দলীয়করণের মধ্যে স্বজন প্রীতি, যে যত কাছের হয় ওই দলীয়করণে, ছেলে মেয়ে সন্তান সন্ততি পরিবারের মানুষজন। এরপর আমরা যেটা দেখলাম আসলে আমরা প্রশংসা করতে চাই জনাব সালাউদ্দিন আহমেদের, তিনি একজন দক্ষ পার্লামেন্টেরিয়ান, কিন্তু তার উপরে চাপ অনেক বেশি হয়ে যাওয়ার কারণে তিনি তার মন্ত্রণালয় তুলনামূলক একটু কম নজর দিতে পেরেছেন। তো সেই জায়গা থেকে সরকারের 3টা প্রায়োরিটির জায়গা ছিল, এর মধ্যে একটা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। ওই জায়গাটাতে আমরা বিগত 6 মাসের যদি রিপোর্টটা দেখি, বিএনপির অন্তদলীয় ক্রন্দল বলি কিংবা রাজনৈতিক সহিংসতার জায়গা বলি কিংবা সারা দেশে ধর্ষণের মতো ঘটনাগুলো, এই জায়গায় আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রত্যাশা অনুযায়ী আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ে নাই। এখন যদি আমি একদম সাধারণ মানুষকে যে জিনিসটা টাচ করে সবচেয়ে বেশি, যেটা বিএনপি সরকারের প্রায়োরিটি লিস্টে ছিল, 2টার মধ্যে একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা রোধ করতে চায়, দ্বিতীয় হচ্ছে জ্বালানির যে সংকটটা, সেটা গ্যাস বলি বিদ্যুৎ বলি সব কিছু তো ইন্টার রিলেটেড, এই সংকটটা তাদের নিরসন করা তাদের একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা দেখলাম রিসেন্ট টাইমে এই 2টা জায়গাতেই সরকার আরও মিজারেবলি ফেইল করছে। আমরা দেখলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েই যাচ্ছে, এবং স্পেশালি জ্বালানির এই জায়গাটা শত শত কিন্তু গার্মেন্টস কারখানা এগুলো সাময়িকভাবে কিংবা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখছি বিদেশি যে বিনিয়োগ, আজকে কয়েকজন আমরা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী কিংবা তাদের ব্যবসায়ী যারা লিডার, তাদের আমরা জ্বালানির ব্যর্থতা কি আসলে এই সরকারের দায়? না, এটা তো অবশ্যই, মানে 6 মাসের একটা সময়ে এই ম্যানেজমেন্টের দায় এখনো তো এড়ানোর সুযোগ নেই। আমরা নির্দ্বিধায় আপনাদেরকে বলতে চাই যে ধরেন বৈশ্বিক কিছু সংকট আসে, সেই সংকটে একটা দেশের সরকার কিংবা জনগণকে একসাথে ওটাকে স্ট্রাগল করে পার হতে হয়। কিন্তু আমরা যেটা দেখলাম, বিএনপি তার জায়গা থেকে একটা যে সংকট আছে, আমরা যে একসাথে এটাকে আমার ওভারকাম করতে হবে, ওইটুকু স্বীকার করার মতো সৎসাহসটা তারা দেখাচ্ছেন না, বরং খোরা যুক্তি দিয়ে যাচ্ছেন যে আমাদের আছে এই সমস্যা, আজকে হয়ে যাবে কালকে হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি প্রতিদিন এই সংকটটা বাড়ছে। এবং এই জায়গায় আমরা প্রথম ধাপে দেখেছি জ্বালানি তেলের, আপনি দেখবেন প্রত্যেকটারই মূল্য 15 থেকে 20 টাকা 25 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু ওইতে আমার যে লাইনটা ছিল, 2টা জায়গা যেটা সরাসরি মানুষের মানে যে ভুক্তভোগী হচ্ছে মানুষ, এটার লিমিটটা অনেক বাড়িয়ে তুলছে। এবং মাঠ পর্যায়ে আমি আজকেই 3টা জেলা ঘুরে আসলাম ঢাকায়, আমি দেখি যে সাধারণ মানুষের কিন্তু সারের জন্য আজকে থেকে 10-15 বছর আগে যে লাইন দেওয়ার যে সিনারিও আমাদের চোখে ছোটবেলায় দেখেছি, ওইটা আবার দেখছি আমরা দেখছি যে থানা কিংবা ইউএনও অফিসগুলো, আপনি ঘটনা দেখবেন ইউএনওদেরকে কিভাবে অপদস্থ করা হচ্ছে। এখন ইউএনও অফিসগুলো উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি যারা, তারা সেটার ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে নিচ্ছেন, অস্থায়ী কার্যালয় বানিয়ে ফেলছেন। সো এই যে দলীয়করণগুলো একদম মাঠ পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে, খুবই দুঃখের একটা কথা। এটা আমি এখানে বলতে চাই, সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে খাল খননের উদ্যোগ। এরকম কিছু উদ্যোগ হচ্ছে যে মাঠ পর্যায়ে তারা কিছু মহিলা আছে, তাদেরকে ওই যে মাঠ রাস্তার কাজ করে, তো প্রতি মাসে 8,000 করে টাকা পায়। এটা 3 বছর মেয়াদি একটা সরকারের সাথে চুক্তি আসে। তো সবচেয়ে যারা দুঃখী মহিলা গ্রামের, তাদেরকে এটাতে দেয়া হয়। বিএনপির নেতারা আমরা দেখছি যে একটা নাম এন্ট্রি করতে সে যেহেতু মাসে 8,000 করে টাকা পাবে, 3 বছর কাজ করবে, 20,000 30,000 টাকা করে ওই মহিলাটার থেকে টাকা নেওয়া হচ্ছে, যার 1,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, যার নুন আনতে পান্তা ফুরোয়। সো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, হয়তো সরকারের কিছু ভালো উদ্দেশ্য অ্যাপ্রোচ আমাদের চোখে পড়ছে, কিন্তু যখন মাঠে এটার বাস্তবায়ন দেখি না, তখন আমাদের মনে হয় সরকার মাঠ কন্ট্রোল করতে পারছে না, অন্যথায় সরকারের মাঠের যারা একদম নেতৃবৃন্দ আছে তাদের প্রতি নিয়ন্ত্রণ না থাকার কারণে তাদের ওই জায়গায় কি করবে না করবে এটা সরকার এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারছে না। শেষ করছি একটা লাইন দিয়ে। তো ফলশ্রুতিতে আমাদের মনে হয় আসলে যে সরকারের কথার সাথে মাঠ পর্যায়ের যে কাজের যে মিলের জায়গাটা, সেটার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। দেখুন, এই সরকারের মাত্র 6 মাস অতিক্রান্ত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে মাহমুদ সাহেব বলেছেন, আজকের বাংলাদেশের গত 18 বছর যাবত আপনারা দেখেছেন, জনপ্রশাসন বলেন, পুলিশ বিভাগ বলেন, আমাদের জুডিশিয়ারি বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেক্টরগুলো কিভাবে দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে। সেই রেসটা তো এখনো টানতে হচ্ছে এই সরকার। আপনি রাতারাতি তো চেঞ্জ করে, গতানুগতিকভাবে চেঞ্জ করে পারবেন না। এটা আজকে পুলিশ বিভাগটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এটা শুরু হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ, দক্ষ এবং বিশিষ্ট পার্লামেন্টারিয়ান। আমরা আশাবাদী ধীরে ধীরে অবশ্যই কার্যকর ব্যবস্থা, জনকল্যাণমূলক, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে
প্রধান দায়িত্বই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই দায়িত্ব পালনে কখনো তিনি পিছপা হবেন না, দৃঢ়তার সাথে সেটা করবেন। সেটা শুরু হয়েছে মাত্র 6 মাসে। আপনি দেখবেন পুলিশের যে এত পুলিশকে ব্যবহার করে, কিন্তু সেভাবে বলতে গেলে তো এই পুরো পুলিশ প্রশাসন অবসরে যাবে, তারপর আপনাকে নতুন কেউ নিয়োগ পুলিশের হবে। বিভাগে অন্তর্বর্তীকালীন সরকার যেমন পুলিশ বিভাগে আমাদের সিভিল প্রশাসনের জুডিশিয়ারি সংস্কার প্রস্তাব এনেছিল, আমাদের সরকারের মাথায় রয়েছে পুলিশ বিভাগকে পরিপূর্ণভাবে পুনর্বিন্যাস করে এটাকে আরো কিভাবে ইফেক্টিভলি জনগণের কল্যাণে জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য কাজে লাগানো যায়, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে মানুষের কল্যাণে, সেটার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। আপনি সেটা শুরু হয়েছে, আপনি দেখবেন অত্যন্ত দক্ষতার সাথে পুলিশ দৃশ্যমান হতে কতদিন লাগবে বলে দৃশ্যমান শুরু হয়ে গেছে। এটা আপনি এটা ফল পাবেন। আমাদের রাজনৈতিক একটা প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই রয়েছে। আপনার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার একটা রাজনৈতিক প্রতিশ্রুতি অঙ্গীকার রয়েছে জাতিকে। 31 দফা কর্মসূচি জাতির সামনে নির্বাচনের আগে তুলে ধরেছে। জাতি তো সেই 31 দফার ম্যান্ডেট নিয়েই ধানের শেষে ভোট দিয়ে বিপুল মেজরিটি নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণকে অধিষ্ঠিত করেছে বিএনপি সরকারকে। এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যর্থতার কোনো সুযোগ জাতীয়তাবাদী দলের নেই, মাননীয় প্রধানমন্ত্রীও নেই। সেই প্রতিশ্রুতি অঙ্গীকার ব্যক্ত করার জন্য, দৃঢ়ভাবে বাস্তবায়ন করার জন্য যে দলেরই হোক না করো, বিএনপির হইলেও যদি আইন হাতে তুলে নেয়, আইন শৃঙ্খলার পরিপন্থী কাজ করে, জানমালের নিরাপত্তা জনগণের কাজ করে, অবশ্যই তাকে আইনের হাতে তুলে দিয়ে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। অতীত সরকারের মতো রাজনৈতিক পরিচয়, দলীয় পরিচয় অপরাধ করে কেউ পার পাবে না, এটাই সরকারের অঙ্গীকার এবং প্রতিশ্রুতি রয়েছে। জি, কাজী মোহাম্মদ মাহবুব রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আইন শৃঙ্খলা নিয়ে কথা হচ্ছিল, সার্জিস আলমও অভিযোগ করেছেন বেশ কিছু বিষয় নিয়ে। আপনি কতটা পরিস্থিতির উন্নতি দেখেন? একটা তো সংকট রয়েছে, তিনি বলছিলেন যে আগের আমলের এক ধরনের ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে নতুন জনবল কাঠামো কিংবা দলীয়করণ বাদ দিতে গেলে সেটা একটি দীর্ঘমেয়াদী প্রসেস। কিন্তু 6 মাসের মধ্যে কতটা বার্তা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জনবান্ধব পুলিশ হয়ে ওঠার জন্য, কিংবা পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে? আপনাকে ধন্যবাদ। আমরা তো আসলে একটা সরকারের পারফরমেন্স মূল্যায়ন করি তার